আপনারা কি আমন্ত্রিত? না, আমি একটা বিষয়টা জানি না, আমার জানার কথাও নয়। সৌমেন্দ্র চট্টোপাধ্যায়ের জানার কথা, আমি যতদূর জানি আবার তিনি জানেন। কারণ এখানে স্পিকার সাহেব সম্পূর্ণ রীতি বহির্ভূতভাবে, অনৈতিকভাবে তিনি তাঁর এক শ্যাডো এমএলএকে তিনি অপোজিশন লিডারের পদে বসিয়েছেন। ফলে ওপাশেও শাসক দল আর এপাশেও স্পিকার সাহেবের পছন্দ করে দেওয়া লোক। ফলে উনি যাতে ওনার কাজকর্ম সামলাতে সুবিধা হয় সেই মতো করে উনি করেছেন। ফলে তারা আর আমাদের খবর দেয়নি। বিধানসভায় গত 5 বছর ধরে এমন বিরোধী দলনেতাকে বসিয়েছেন একদিনের জন্য, এক মুহূর্তের জন্য সারা বাংলায় তৃণমূল কংগ্রেস বা বিরোধী কর্মীদের উপর যে অত্যাচার চলছে তাদের পাশে দাঁড়িয়ে একবারের জন্য যে বিরোধী দলনেতাকে দেখা যায়নি। হকার উচ্ছেদ চলছে পুনর্বাসন ছাড়া, সেখানে এক মুহূর্তের জন্য যে বিরোধী দলনেতাকে দেখা যায়নি। এরমই তো একজন কাউকে বিরোধী দলনেতা চাইছিলেন স্পিকার সাহেব ওনার হাউস চালাতে সুবিধার জন্য। তো সুতরাং যার ফোকাসটা হবে সিপিএম ছেড়েছি ক্ষমতা নেই, তৃণমূলে গেলাম ক্ষমতা, আবার তৃণমূল ছেড়েছি ক্ষমতায় নেই, ব্যাকডোর দিয়ে যদি চেয়ারটা পাওয়া যায়, ব্যাপারটা সেই দিকে চলে গেছে। তার সঙ্গে তৃণমূল কর্মীদের আক্রমণে হলে পাশে দাঁড়ানো, থানায় যাওয়া, ফোন করা, অথবা হকার উচ্ছেদ বা এই ধরনের যেগুলো, সেগুলোতে তো এই বিরোধী দলনেতাকে পাওয়া যাবে না। অধিকাংশ বিরোধী বিধায়ক যারা রয়েছেন তারা অত্যন্ত মানসিক দ্বন্দ্বে আছেন, চাপে আছেন। কারণ তারা মূলত বিভিন্ন এলাকায় আমাদের নেতা কর্মীদের উপর যে পুলিশি একটা সমস্যা তৈরি হচ্ছে, বিনা কারণে মামলা, ভিত্তিহীন মামলা, হ্যারাসমেন্ট, গ্রেফতার, তারা আশা করছেন যে স্পিকারের পছন্দের লোককে যদি সঙ্গে থাকি তাহলে হয়তো এইসব পুলিশি ঝামেলা থেকে এলাকাটাকে মুক্ত করা যাবে। তারা অধিকাংশের বেশি তারা এইসব সিস্টেমে খুশি নন, তারা কষ্টে আছেন, তারা এলাকায় কর্মীদের মুখ দেখাতে পারছেন না। আমি তাদের আক্রমণ একটুও করছি না, আমি বলছি স্পিকার সাহেব ওনার হাউস চালাতে সুবিধার জন্য তিনি পছন্দ মতো একজনকে বসিয়েছেন। হুমায়ুন কবিরের বক্তব্যের দুটো পার্ট আছে। হুমায়ুন কবির যে অংশটায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যারা প্রতিষ্ঠিত, এমএলএ হোক বা এমপি হোক, তারা চলে যাচ্ছে, তাদের উনি বিশ্বাসঘাতক বা তাদের সমালোচনা করেছেন। তো সেই জায়গায় আমি হুমায়ুন কবিরের এই বক্তব্যকে আমি সমর্থন করছি। কারণ উনি ঠিকই বলেছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস থেকে প্রতিষ্ঠা পেয়েছেন, দিদি 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 ভোটের আগে মানুষকে বলা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ শূন্য প্রার্থী, তারা যখন হঠাৎ ঘুরে যান তাদের সমালোচনা করেছেন হুমায়ুন কবির। আমি তাকে সমর্থন করছি, কিন্তু তিনি আগামী নির্বাচনী ইকুয়েশন নিয়ে যা বলেছেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই এবং আমার বক্তব্য রাখার কোনো এখতিয়ারও নেই। কারণ ওটা একটা নির্বাচনী সমীকরণের কথা তিনি বলছেন, উনি সেটা বলতেই পারেন, ওনার এভরি রাইট আছে, বাট ওটার উপর আমি কোনো কমেন্ট করতে পারি না। না, উনি বলেছেন যদি যেখানে হবে উনি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবেন উনি সমর্থন করবেন, যেহেতু উনি আলাদা একটা দল। আমি আবার বলছি ওনার বক্তব্য, ওনার যেটা বক্তব্য রিগার্ডিং মমতা বন্দ্যোপাধ্যায় যাদের প্রতিষ্ঠা দিয়েছেন তারা বিশ্বাসঘাতকতা করছেন, এই পার্টটায় আমি ওনার সঙ্গে সহমত। কিন্তু নির্বাচনী সমীকরণ নিয়ে উনি যে মূল্যায়ন দিচ্ছেন তার উপর আমার কোনো মন্তব্য নেই। তার কারণ সেই মন্তব্যটা করার বা সেটা কি হবে কি হবে না তার এখতিয়ার আমার নেই। বিগত বিধানসভার সময় যে ট্র্যাডিশন ছিল গত 15 বছর বা বিশেষ করে গত 5 বছর, আপনার কি মনে হচ্ছে সেই সেম ট্র্যাডিশন এখন চলছে? অর্থাৎ সরকার পক্ষ বিরোধী দল থেকে কিছু বিধায়ককে বেছে দিচ্ছেন সরকার পক্ষের কাজ চালাবার সুযোগের জন্য। বিরোধী দলনেতা পদটাকেই তো স্পিকার সাহেব ওনার শ্যাডো হিসেবে বেছে দিয়েছেন, বিরোধী দলনেতার পদটাকেই। কারণ আমরা যেটুকু জেনেছি আইনজীবীদের সূত্রে, যে বিরোধী দলনেতার পদটার জন্য এই ভোটাভুটি সই এসবের বিষয় নেই। এটি যে দল পাচ্ছে, যাদের প্রতীকে যেটা, তাদের কম্পিটেন্ট অথরিটি তারা স্পিকারকে জানিয়ে দেবেন কে কোন পদে থাকছেন। তো তার বাইরে গিয়ে স্পিকার সাহেব
পিক অ্যান্ড চুজ যদি করতে যান, সেটা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা সেটা এখন আদালতে বিচারাধীন। কিন্তু স্পিকার সাহেব তিনি তার পছন্দের লোক করতে চেয়েছেন বা তার শ্যাডো করতে চেয়েছেন, যাতে যাতে তার হাউস চালাতে সুবিধা হয়। ওই বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, যে ওই যে সাপ ছিল না, ওই সাপ জ্যান্ত গোটা দুই আনতো, যে করে না কো ঠুসঠাস, করে না কো ফোঁসফাস, এরকম সব ব্যাপার ছিল। হকার উচ্ছেদ নিয়ে বলবে না, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা, গ্রেফতার হলে বলবে না, এরকম একজন কাউকে ওনার বসালে ওনার সুবিধা হয়, হাউস চালাতে বসিয়েছেন। যেহেতু এই বিষয়টা নিয়ে আদালতে মামলা চলছে, আপনাদের দুই পক্ষ থেকে স্পিকারের উচিত ছিল দেখা। 100% উনি দুটো নাম পেয়েছেন, একটা পার্টি পাঠিয়েছে, আর একটি পার্টি পাঠিয়েছে নিয়ম মতো পাঠিয়েছে, আর আরেকটি পাঠিয়েছে কারা। প্রথম কথা, নিয়ম মতো দেখুন, নিয়ম মতো যেটা আমরা জানি, যদিও বিচারাধীন, নিয়ম মতো এই কজন বিধায়ক কোন দিকে বা সই, এগুলো ব্যাপারই নয়। ব্যাপার হচ্ছে যারা বিরোধী দলনেতা পাবেন তারা সেই পার্টি সিম্বলে যেটা সেই পার্টি, তার কম্পিটেন্ট হায়েস্ট অথরিটি যেটা লিখিতভাবে স্পিকারকে জানাবেন সেটাই। আর 2 নম্বর হচ্ছে, কোনো পার্টি থেকে এক্সপেলড কোনো মেম্বারকে সেই পার্টির লিডার করার এখতিয়ার স্পিকারের নেই। এটা হতে পারে না অপোজিশন লিডার, কারণ যাকে তিনি বসিয়েছেন হাউস চালাতে সুবিধার জন্য শ্যাডো, তিনি কিন্তু এক্সপেলড ফ্রম পার্টি। এটা হচ্ছে যে আজকে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনি সেখানে গিয়ে বলেছেন যে উত্তরের যে ঋণ সেটা তারা শোধ করছেন এবং গত কয়েক বছর ধরে সেই কাজ সেটা ঠিক করেছে। দেখুন, উত্তরবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, যেতেই পারেন, কিন্তু একটা জিনিস আমাদের সকলকে মনে রাখতে হবে, যে পাহাড় যখন অশান্ত ছিল, ডুয়ার্স যখন অশান্ত ছিল, সেখানে শান্তি ফিরিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। যখন সিপিএম আমলের শেষ দিকে সিপিএম এর নেতা মন্ত্রীরা পর্যন্ত পাহাড়ে উঠতে পারতেন না, নিত্য ধর্মঘট, অশান্তি, অগ্নিসংযোগ, বিক্ষোভ, সেই পরিস্থিতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অচলাবস্থা কাটিয়ে পাহাড়কে আবার স্বাভাবিক করেছেন, শান্ত করেছেন, পর্যটকদের আবার যাওয়ার মতো করেছেন, অর্থনীতি চালু করেছেন, লাগাতার বন্ধের কালচার বন্ধ করে দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা, ডেমোক্রেটিক সেটআপ, সংসদীয় গণতন্ত্র, যে কেউ জিতবে, যে কেউ হারবে, বাট একাধিক দল ভোটে অংশ নেবে, ভোটের মধ্যে দিয়ে ঠিক হবে পাহাড় কারা চালাবে, এই সিস্টেমটা কিন্তু পাহাড়ে প্রতিষ্ঠা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ভুলে গেলে চলবে না। এবং সেখানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজকর্ম ইত্যাদি হয়েছে। ফলে এখন যিনিই যান, তিনি তো যেতেই পারেন, তিনি আজকের মুখ্যমন্ত্রী, কিন্তু সিপিএম জমানার অচলাবস্থা থেকে পাহাড়কে শান্ত করে স্বাভাবিক করেছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে, এটা ভুলে গেলে চলবে না। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোর্টে একটি মামলায় তিনি নিয়ম মতো যে সইটি করতে হয় তিনি সেখানে গেছিলেন, কিন্তু এই বিষয়টি সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবিস্তারে জানিয়েছেন। আমি কোনো মন্তব্য করব না। আপনার উপরে বেঞ্চোড়ার ঘটনায় সৌগত রায় তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, দুজন ইতিমধ্যেই গ্রেপ্তার। দেখুন, আমি একটা কথা বলি, আমি কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমার কাজ সেরে যখন বেরোচ্ছিলাম, ঠিক তার বাড়ির সামনে সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাকে অনুরোধ করেন কিছু প্রশ্নের, যা হয় আমি দাঁড়িয়েছিলাম। ফলে আমার দৃষ্টি রাস্তার দিকে ছিল না, পুরোটাই ছিল আপনাদের ক্যামেরার দিকে। সেই সময় আমি একা, নিরস্ত্র, কোনো সিকিউরিটি নেই, সেই অবস্থায় একটি ছেলে এসে সামনে ডিম মারলো, মেরেছে। আমি কি করবো? একে কি বীর বলবেন না কাপুরুষ বলবেন? কাপুরুষ বলবেন। তার একটা ছেলে ছবি তুলেছে। এবার সেখানে দাঁড়িয়ে প্রশ্নটা আমার ওই একটা দুটো ডিমে এইসব করে আমায় থামানো যাবে না। আসল প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেড ক্যাটাগরি তিনি নিরাপত্তা পান, তার বাড়ির সামনে এই হামলাটা হলো। সবচেয়ে বড় কথা, যেটা নিয়ে আমরা এগোবো আরো,
সিআইডি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তল্লাশি করতে যায় অভিযোগে প্রকাশ, সেদিন সিআইডি তাদের তরফে সাক্ষী হিসাবে, নিরপেক্ষ সাক্ষী হিসাবে যে ব্যক্তিকে ভেতরে ঢুকিয়েছিলেন তিনি সম্ভবত যে ব্যক্তি ডিম মেরেছেন এই ব্যক্তি কিন্তু এক। আমরা থানায় চিঠি দিয়েছি এই দুটি মানুষ এক কিনা, যদি এক হয়ে থাকে তাহলে পুলিশের মদত নিয়ে সে কি ভেতরে ঢুকে কি করে এলো গোটা বাড়িটার, কে কোথায় বসেন, কে কি করে, কাকে কোথা দিয়ে বেরোলে, কি করে একটা দুষ্কৃতী, একটা গুন্ডা যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হামলা করছে তাকে সিআইডি কার রেফারেন্সে নিয়ে গেল, তার সোর্সকে, তার রেফারেন্সে মমতা ব্যানার্জির বাড়িতে নিয়ে গেল কিভাবে? কিভাবে হতে পারে যে সিআইডির অফিসিয়াল সাক্ষী যে সিজার লিস্টে সই করছে সেই লোকটাই 3 দিন বাদে ওই বাড়ির সামনে হামলা করতে আসছে? ফলে এর পেছনে আরো বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরো বড় সড়ভাবে বিঘ্নিত হতে পারে কিনা, ওই বাড়িতে আরো কোনো বড় বিপদ ঘটতে পারে কিনা, সিআইডির সাক্ষী, সিআইডির যিনি উইটনেস তিনি সেই বাড়ির সামনে হামলা করছে, কি করে হতে পারে এটা? এটাই আসল প্রশ্ন এবং আমরা এটা তদন্ত চাইছি। আর তৃণমূলের নতুন যে কমিটি এবং যাদের ধরেছিল বেলেবেল সেকশন দিয়েছিল, ইন্টারিম বেল হয়েছে, সব একটা বন্ড আর সপ্তাহে 2 দিন করে থানায় হাজিরা। তৃণমূলের যে নতুন কমিটি তৈরি হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে পুরোনো লোকেদের ওপরই আস্থা রাখা হচ্ছে, আইপ্যাককে চেপে ফেলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা খর্ব হওয়া মনে দিচ্ছে। আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। আমাদের এখানে কারুর ক্ষমতা বাড়ানো, খর্ব, অমুক তমুক এর মধ্যে না। দলের মিটিংয়ে যা সিদ্ধান্ত হয়েছে আমরা দেখেছি, দলের অভ্যন্তরীণ ব্যাপার যেভাবে হচ্ছে সেইভাবে হচ্ছে। কিন্তু এই পুরোনো লোকেদের উপরে আস্থাটা পুরনো নতুন সবার উপরে আসা আছে, কত নতুন বিভিন্ন প্রজন্মের কত মানুষ আসছেন, কত তরুণ তরুণী যুবনেতা আসছেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নানা মামলায় লাগাতার তলব করা হচ্ছে, আজ পর্যন্ত তলব করা হচ্ছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে মামলাগুলিতে তলব করা হচ্ছে, আমি মামলার মেরিট বা মামলাগুলির বিষয়ে আমি বলছি না, ওটা অভিষেক নিজেই যথেষ্ট এর উত্তর দেওয়ার জন্য। বাট যেহেতু কোনো ব্যক্তিকে রোজ কোনো না কোনো এজেন্সি তাকে ডাকছে, বিভিন্ন দীর্ঘ সময় তা রাখতে হচ্ছে, সেক্ষেত্রে কারোর ধারণা তো এটা স্পষ্ট হয়ে যাবে যে এটা কোনো একটা রাজনৈতিক যোগসূত্রে পরিকল্পিতভাবে একেবারে একটা রুটিন বেঁধে কাউকে ডাকা হচ্ছে। কিন্তু যে মামলায় যে কারণে ডাকা হচ্ছে আমি তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করতে পারি না, কারণ ওগুলো আলাদা পার্ট, ওগুলো তিনি নিজে যা যা বলার তিনি নিজেই বাকিদের বলছেন। তো এটা সম্পূর্ণ যাকে দিয়েছেন তিনি বুঝবেন, তার লয়াররা বুঝবেন। এটা যদি প্রতিহিংসার চার্জশিট হয় তাহলে সেটা কোর্টে প্রমাণ হয়ে যাবে, বাকি এটা আইনের বিষয়। আর চার্জশিট দেওয়া মানেই, চার্জশিট মানেই আমি কাউকে জাস্টিফাইও করছি না, বাট চার্জশিট মানেই কিন্তু তিনি অপরাধী নন। চার্জশিট অনেক সময় যেটা সাজানো চায় একটা গল্প লিখে জমা দিতে পারে, বাকিটা কোর্টে হবে।